এবার আমরা আরেকটা বিষয়ে যাই যে আমরা গতকালকে YouTube এ একটি জরিপ করেছিলাম। সেখানে প্রশ্নটা ছিল যে, প্রিয় দর্শক, গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কার সহ বাতিল হওয়া ২০ অধ্যাদেশের বিষয়বস্তু বিএনপি সরকার আবারও বিল আকারে সংসদে পেশ করবেন বলে মনে করেন কি? সেখানে দেখা যাচ্ছে ৮১% দ দর্শক যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে এটা আসলে আর হবে না। আপনার কাছে কি মনে হয়? এটা কি আসলে আপনি এই সম্ভাবনা দেখেন? আমি ৮১% এর মধ্যে পড়ি। আমি কারণ কি? মেজরিটির মধ্যে পড়ি। কারণ কি? এটা এটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আমাদের আরেকটু পেছনের দিকে তাকাতে হবে। ৯৯ সালে যখন মাজদার হোসেন মামলার রায় হলো, তখন আওয়ামী লীগ সরকার তারা এটিকে কার্যকর করল না। এবং আ তারপরে বিএনপি সরকার আসলো দীর্ঘ সময়। তারাও এটির ব্যাপারে কোন রকম কোন পদক্ষেপ আমরা নিতে দেখলাম না। এরপরে দেখা গেল 111 সরকার যখন আসলো, তখন গিয়ে এই এই রায়টার উপর ভিত্তি করে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। সুতরাং এই যে ৯৯ থেকে ২০০৭ ৮ টা বছর, ৮ টা বছরে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল। কিন্তু তারা কেউ বিচার বিভাগকে স্বাধীন করবার জন্যে কোন পদক্ষেপ নিল না। আমরা এই মামলার রায়টা বাস্তবায়িত হতে দেখলাম না। এটাই যথেষ্ট বোঝার জন্যে যে আসলে এই দলগুলো কোনদিন চায়নি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। ধরুন এই সরকার যদি আগামী ৫ বছর ক্ষমতায় থাকে, তাহলে তারা খুব বেশি হলে আ ১০ টা ১৫ টা জজ নিয়োগ দিতে পারবে উচ্চ আদালতে। অ্যাপেলেট ডিভিশনে হয়তো ৩ জন বা ৫ জন জজ তারা নিয়োগ দেবে। এলিভেট করবে। নিয়োগ তো না, এলিভেট করবে অ্যাপেলেট ডিভিশনে। সেটার জন্যে এত বড় একটা স্টিগমা তারা নিতে রাজি যে তারা বিচার বিভাগের স্বাধীনতা এই অভ্যুত্থানের পরেও দিতে রাজি নয়। সো এগুলো না আসলে আমাদের পলিটিক্যাল পার্টি গুলোর প্যাটার্ন। এটা আমাদের দেশের মানুষ জানে বলেই ৮১% মনে প্রাণে বিশ্বাস করে যে এই অধ্যাদেশগুলো আর কখনো আলোর মুখ দেখবে না। তবে যেটা লজ্জাস্কর ব্যাপার হবে, যেখানে পলিটিক্যালিও একটা ধাক্কা বিএনপি খাবে। এখন আমার এই কথা শুনে হয়তো বিএনপির আ তার সিদ্ধান্ত হয়তো বদলাইতেও পারে, আমি জানি না। তারা দেখবে যে আর কয়েক বছরের মধ্যেই যখন তারা বিরোধী দলে যাবে, তাদের ব্যাপারে শক্তভাবে বলা হবে গুম নিয়ে তারা মিথ্যাচার করেছে। জাতীয় আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করেছে। কারণ যদি তাদের নেতাকর্মীরা সত্যিই গুম হতো, তাহলে তো গুম অধ্যাদেশ করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। গুম অধ্যাদেশকে আইনে পরিণত করতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং তারা যদি সত্যিই গুমের বিপক্ষ শক্তি হয়, সত্যি যদি তারা চায় বাংলাদেশে গুম না হোক, তাহলে তো সেটার বিরুদ্ধে আইন তৈরি করতে তাদের কোনো বাধা থাকার কথা না। সো কিন্তু আইদার আইনমন্ত্রী তো তারা বলছেন যে নিজে তারা আরো ভালো আইন তৈরি করবেন এবং আরো বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে তারপরে তারা আ আইনগুলো তৈরি করবেন যেটা আরো শক্তিশালী হবে। আপনি এই কথায় আস্থা রাখতে পারছেন না? আমি তো বললাম আমি পারছি না। এবং আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন এটা আপনি যেমন শুনেছেন, বাংলাদেশের মানুষও শুনেছে। কিন্তু ৮১% মানুষ আস্থা রাখছে না। এটা হচ্ছে বাস্তবতা। এবার একজন দর্শকের একটি প্রশ্ন নেই। এমপি হওয়ার পর তার নারীদের জন্য কি পরিকল্পনা আছে বা কোনো মহাপরিকল্পনা আছে কিনা সে ব্যাপারে জানতে চাচ্ছি। এটাই আমার প্রশ্ন তার কাছে। আম একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আমি যদি আপনাকে একদম ব্লাক অ্যান্ড হোয়াইট উত্তর দেই, তাহলে উত্তরটা হচ্ছে এর কোনো ক্ষমতাই আমার নাই। বাংলাদেশে ১৫১ টা আসন যারা পায়, যেই দল পায়, সেই দল চাইলে বাংলাদেশে যেকোনো কিছু করতে পারে। আর ১৪৯ টা আসন যারা পায়, তাদের ১০০০ টা ভালো পরিকল্পনা থাকলেও কোনো লাভ হয় না। আর সেখানে আমি একজন স্বতন্ত্র একক সদস্য। সো আমি নারীদের ব্যাপারে আ কোনো যুগান্তকারী মানে পরিকল্পনা এনে সকল কিছু যুগান্তকারী রূপ পরিবর্তন করতে পারবো সেটা নয়। তবে একজন নারী এবং একজন রাজনীতিবিদ এবং আইনজীবী হিসেবে আমি আপনাদেরকে এটুকুই বলব যে নারী হিসেবে আ আমরা অনেক সময় নিজেকে দুর্বল ভাবতে পছন্দ করি। আমরা নিজেকে অনেক সময় vulnerable বা victim role play করতে পছন্দ করি। আমরা আশা করি যে এভাবে হয়তো চললে আমার বাবা, আমার পার্টনার বা আমার সমাজ, আমার বস, আমার অফিস আমাকে জায়গা ছাড়বে, আমার জন্য একটু সহজ হবে। আমি একটু কম পরিশ্রম করে একটু বেশি আগাতে পারবো। এই মানসিকতাটা আমার মনে হয় ছেড়ে ফেলে দিয়ে আপনি
চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং নিজের দক্ষতা, সততা, যোগ্যতা এবং নিজের আ যেই মেধা সেটাকে সর্বোচ্চ সততার সঙ্গে ব্যবহার করুন। আমার মনে হয় কাউকে আপনার পক্ষে রাস্তা তৈরি করে দেয়ার জন্য পরিশ্রম করতে হবে না। আপনি নিজেই যথেষ্ট হবেন আপনার রাস্তা তৈরি করবার জন্যে। এক্ষেত্রে আমার যে বিষয়টা জানার আসলে আপনি খুবই চমৎকার বলেছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাস্তবতা এই যে নির্বাচিত যে সংসদ সদস্যরা ৩০০ জন তার মধ্যে ৭ জন হচ্ছেন মাত্র নারী, ৬ জন বিএনপির থেকে নির্বাচিত আর ১ জন মাত্র স্বতন্ত্র নারী তিনি হচ্ছেন আপনি। তো আপনার সংগ্রামটা আমরা বুঝতে পারছি। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে আপনার এই পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়া আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আমি একটা কথা মাঝে মধ্যে বলি, এটা অনেকে খুব মনঃক্ষুণ্ণ হন। কিন্তু সত্য তো সত্যই, তাই না? ধরুন বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি ১৭ বছর বহন করেছি, তাই না? সেটা যদি ১৭ বছর বহন করতে পারি, তাহলে আসলে নিজের স্বতন্ত্র একটা নির্বাচন আ ১ মাসের ক্যাম্পেইন করে বহন করা খুব কি কঠিন? আ কিন্তু আমাকে একটা প্রশ্ন ওয়েল যে এই আপনি যে ব্যর্থ দল বলছেন বিএনপিকে, সেই বিএনপি তো ২০০ র বেশি আসন এই সর্বশেষ নির্বাচনে জিতেছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মানে এই নির্বাচন তো সুষ্ঠু হয়েছে বলা হচ্ছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তারা কিছু আসনে আ আ মানে এটা নিয়ে অভিযোগ করছে। আ ব্যর্থ দল মনে হচ্ছে ২ টা কারণে। আমি যেই সময়কার কথা রেফার করছি ১৭ বছর, সেই সময়ে তাদের ন্যূনতম কোনো সাফল্য কোনো আন্দোলনে হয়নি। যেটার ভিত্তিতে আমি জোর গলায় তাদের পক্ষে কোনো কথা বলতে পারব। বাট I had to build narrative every day in a new form. So that was a big challenge for me, number 1. আপনাদের শোতেও তো অসংখ্যবার ডয়েচে ভ্যালেতে ঠিকানায় সরি ঠিকানাতে না তখন খালেদ মহিউদ্দিন সাহেবের ডয়েচে ভ্যালের যে শো ডিডব্লিউ গুলো খালেদ ছিল। মহিউদ্দিন ওহ জানতে চাই। মাই জি। গড! ইয়েস, ইয়েস, অ্যাবসোলিউটলি। আ ওই শো গুলোতে কি পরিমাণ ডিফিকাল্টি আমাদেরকে ফেস করতে হয়েছে, আমাকে ফেস করতে হয়েছে। আপনি তো তার একজন আই উইটনেস ছিলেন। সো আপনি বুঝতে পারছেন আমার লড়াইটা কত কঠিন ছিল। আর ২ হচ্ছে 2/3 মেজরিটি সার্টেনলি ইটস আ ভেরি বিগ নাম্বার। বাট উই শুড নট ফরগেট দ্যাট আওয়ামী লীগ ডিড নট পার্টিসিপেট ইন দিস ইলেকশন। তারা যদি নির্বাচনে অংশ নিত, আ আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। আর একটা আপনার কথা ধারণা ধার কি নেই। আওয়ামী লীগ এই আমি নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? আমি জানি না আপনাদের কাছে নিশ্চয়ই অনেক তথ্য বা পরিসংখ্যান থাকবে। আমার কাছে পরিসংখ্যান নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে কথাটা আমি বলছিলাম, আমি ধার নিয়ে বলি যে আমাদের ডেইলি সরি নিউ এজ এর কবির ভাই একটা কথা বলেছে না? যে অনেকে নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেবার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত ১৭ মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা-বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার কথা, যেটার প্রতিবাদ আমি ১৭ মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি। দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে। এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে দেখুন, আপনি দেখুন নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালে সরকারে যারা ছিল, তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগও নির্বাচন করত, বিচার চলছে, বিচার চলত। আওয়ামী লীগকে যদি মানুষ প্রত্যাখ্যান করে বিএনপিকে 2/3 দিত, তখন আপনার কাছে মনে হয় না যে এই 2/3 টা আরো অনেক বেশি মজবুত 2/3 হতো, আরো অনেক বেশি গ্রহণযোগ্য 2/3 হতো? কিন্তু সেটা তো হতে পারল না।